প্রিয় ছাত্রছাত্রী, আজকে আমাদের এই ক্লাসে সবাইকে আন্তরিকভাবে স্বাগত। আমরা আজকে দ্বাদশ শ্রেণীর যে একাঙ্ক নাটক বিভাগ তার শেষ পর্যায়ে উপনীত হয়েছি, অর্থাৎ আজকে শেষ পর্ব। এই তিনটি পর্বে আগে আমরা আলোচনা করেছি বিভাগের প্রতিটি লাইন ধরে একেবারে পুঙ্খানুপুঙ্খ আলোচনার বিষয়টি। সেখানে আমরা আলোচনা করেছি মূলত কেন বিভাব নাটকটি রচনা করতে হলো, অর্থাৎ বিভাব নাটকের যে প্রেক্ষিত সেই বিষয়ে আলোচনা করা হয়েছে। অর্থাৎ অত্যন্ত অভাব নিয়ে এই নাটকের সৃষ্টি, এবং সেই নাটকটি রচনা করার ক্ষেত্রে শম্ভু মিত্র অবশ্যই সংস্কৃত নাটক উড়ে যাত্রা এবং মারাঠি তামাশার থেকে উদাহরণ তুলে এনেছেন দর্শকের সামনে, এবং নাটককে যে কম ব্যয়ে ইঙ্গিত বহুলতায় জনসাধারণের কাছে অর্থাৎ দর্শকের সামনে উপস্থাপিত করা যায় তার একটি প্রক্রিয়া তিনি বলেছেন। শুধু তাই নয়, উন্নাসিক বাঙালি জাতির কাছে অন্ধ ইংরেজ অনুকরণ বা ইংরেজ সংস্কৃতি অনুকরণ বাঙালি জাতির কাছে তিনি একটি দিক উন্মোচন করতে চাইছেন। সেই দিকটি হলো যে ইংরেজ তথা সাহেব ব্যক্তিরা যদি তাকে সার্টিফিকেট না দেন তবে সেটাকে আমরা ঠিকমতো গ্রহণ করি না। সেই জন্য তিনি রাশিয়ান চিত্র পরিচালক আইজেনস্টাইনের প্রসঙ্গ এনেছেন, এবং জাপানি কাবুকি থিয়েটারের ইঙ্গিত বহুলতাকে নিয়ে তিনি যে সার্টিফিকেট দিয়েছেন সেই ভাবনাটাকে তিনি নাটকে প্রতিস্থাপিত করেছেন। অর্থাৎ নাটকের একেবারে প্রথম পর্যায়ে মঞ্চের মধ্যে দাঁড়িয়ে একা শম্ভু মিত্র দর্শকদের সঙ্গে এই কথোপকথন করেন। দ্বিতীয় ক্ষেত্রে আমরা দেখব সেখানে নাটকের অন্যান্য চরিত্ররা আসেন অমর গাঙ্গুলি এবং বৌদি তৃপ্তি মিত্র। তাদের মধ্যে আলাপচারিতা হয়, এবং সেই আলাপচারিতার মধ্যে মূলত বক্স অফিস হিট করার জন্য যে লাভ সিন করার প্রয়োজন সেই ব্যাপারে কিন্তু আলোচনা করা হয়, এবং সেই আলোচনা করা হয় কেন? হাসির নাটক জোগাড় করার জন্য। হাসির নাটক জোগাড় করার জন্য শম্ভু মিত্র যখন যান তখন তিনি অন্য কোনো উপায় খুঁজছিলেন, কিন্তু বৌদি তৃপ্তি মিত্র সব থেকে পপুলার জিনিস এবং হিউম্যান ইন্টারেস্ট, হিউম্যান অ্যাপিল আসে বলে তিনি লাভ সিনের কথা বলেন। সেখানে কিন্তু আমরা দুটো লাভ সিনের কথা দেখি। একটা সাধারণ লাভ সিনের কথা যেখানে আকাশ থাকবে, চাঁদ থাকবে, এবং তার পরবর্তী ক্ষেত্রে আমরা একটা কথা দেখব যে সেখানে বলা হয়েছে কলেজ ফেরত একটি মেয়ে নায়িকা এবং তার সঙ্গে ধাক্কা লাগবে নায়কের, এবং সেখানে রবীন্দ্রসঙ্গীতের ব্যবহার, কপিরাইট ইত্যাদি সম্পর্কে কিন্তু খুব সুন্দর সূক্ষ্মভাবে ছুঁয়ে গেছেন শম্ভু মিত্র। এবং শেষে লাভ সিনের শেষে যখন প্রোগ্রেসিভ লাভ সিনের কথা আসে তখন দেখা যায় যে আন্ডারগ্রাউন্ড এক পলিটিক্যাল লিডার সে কীভাবে পালাতে চাচ্ছে এবং তাকে পুলিশ ধরে ফেলে। এই এতগুলো প্রয়াসের মধ্যে অমর গাঙ্গুলির কিন্তু কোথাও ভালো লাগেনি হাসির ক্ষেত্রে। স্বাভাবিকভাবে শম্ভু মিত্র হয়তো আমতা আমতা করে হাসির বিষয়টাকে বৌদি তৃপ্তি মিত্রের সঙ্গে মেনে নিতে চেয়েছেন, কিন্তু প্রকৃতপক্ষে তারও এই হাসির যে নাটকের এই প্রেক্ষিতটাকে খুব বেশি মনে হয়। সেই মুহূর্তে দাঁড়িয়ে আমরা নাটকের একেবারে শেষ পর্যায়ে যখন আসবো তখন দেখব যে জীবনের এই যে হাসি, কান্না, দুঃখ, বেদনা এটা কিন্তু চার দেওয়ালের মধ্যে থেকে হয় না। অর্থাৎ চার দেওয়ালের বাইরে যখন আমরা বেরিয়ে না আসতে পারবো স্বাভাবিকভাবে তখন কিন্তু মানুষের হৃদয়কে ছুঁতে পারবো না, জীবনের বাস্তব অভিজ্ঞতাকে আমরা আনতে পারবো না। সেই জায়গায় আমরা নাটকের চতুর্থ পর্ব অর্থাৎ শেষ পর্ব আলোচনা শুরু করব। শম্ভু রাস্তায়, মাঠে, ঘাটে, এই চার দেওয়ালের মধ্যে, এই ঘরের মধ্যে জীবনকে উপলব্ধি করা যাবে না, হাসিও পাবে না। সুতরাং চলো বাইরে, হাসির খোরাক, পপুলার জিনিসের খোরাক পাবে। অর্থাৎ স্বাভাবিকভাবে আমরা শিল্প সাহিত্যের যে উপাদান সেই উপাদান কিন্তু এই চার দেওয়ালের গণ্ডিবদ্ধ জায়গায় আমরা পাবো না। আমরা কোথায় পাবো? যে একেবারে সমাজের মানুষের সঙ্গে ওতপ্রোতভাবে সম্পৃক্তভাবে যদি না মেশা যায়
তাদের জীবনের দুঃখ, আনন্দ, হাসি, গানের সঙ্গে যদি একেবারে মিশে না যাওয়া যায়, তবে কিন্তু বাস্তব জীবন অভিজ্ঞতা এবং সর্বব্যাপিনী সহানুভূতি আসে না। এই যে বাস্তব জীবন অভিজ্ঞতা এবং সর্বব্যাপিনী সহানুভূতি, এই দুটো জিনিস ছাড়া কিন্তু প্রকৃতপক্ষে গভীরতর সাহিত্য রচনা করা সম্ভব নয়। সেই কারণে চার দেওয়ালের মধ্য থেকে বেরিয়ে আসার কথা বলতে চাইছেন নাট্যকার শম্ভু মিত্র। অর্থাৎ মানুষের জীবনের কাছে যেতে হবে, সমাজের কাছে যেতে হবে, মানুষের সঙ্গে আরও নিবিড়ভাবে মিশতে হবে। সেই জায়গায় আমাদের কিন্তু নিয়ে যাচ্ছেন নাট্যকার অমর। চলুন দুজনেই সেই জায়গাতে দুবার বৃত্তাকার ঘুরে সিঁড়ির কাছে আসেন এবং কল্পিত সিঁড়ি থেকে নিচে আসেন। দরজা বন্ধ করে দিয়ে যেন রাস্তা দিয়ে যাচ্ছেন, চারিদিকে দেখতে দেখতে একটু হেঁটে তারপর একটা জায়গায় দাঁড়িয়ে থেকে আবার হেঁটে যাওয়ার ভঙ্গি করেন। তাহলে স্বাভাবিকভাবে নাটকের এই মুহূর্তেও আমরা দেখব যে সিঁড়ি থেকে নামার কল্পিত ভঙ্গি এবং ওই যে স্থানটাকে ত্যাগ করছে তার জন্য দুবার বৃত্তাকারে ঘুরে নেওয়া এবং দর্শককে বলে দেওয়া এই ঘোরার মধ্যে মানে কি ওই জায়গাটাকে ছেড়ে তার একটা অন্য জায়গায় যাচ্ছে তার ইঙ্গিত দেওয়া। এবং নিচে নেমে এসে যখন রাস্তায় চলছিল যেতে যেতে থমকে দাঁড়ালো। অর্থাৎ ওই যে পরিবেশ বা সমাজ বাস্তবতার সঙ্গে তারা ওতপ্রোত জড়িত হতে চাইছেন, সম্পৃক্ত হতে চাইছেন, আবার নতুন পথ চলা শুরু করছেন। অর্থাৎ আবার নতুন ভাবনা, নতুন আঙ্গিক, নতুন চিন্তা ভাবনাকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলছেন। অর্থাৎ এই যে চলা, থেমে যাওয়া, আবার চলা, অর্থাৎ অভিজ্ঞতা সঞ্চয়ের ক্ষেত্রে এবং সমাজের সঙ্গে সম্পৃক্ত হওয়ার ক্ষেত্রে এই জায়গাগুলোকে বোঝানোর জন্য কিন্তু নাট্যকার এভাবে ব্যবহার করেছেন। শম্ভু, কই হে, কিছুই তো দেখা যাচ্ছে না। অমর, হ্যাঁ, জীবনও শুকিয়ে যাচ্ছে, এ থেকে বোঝা যায়। অর্থাৎ এইখানে যদি আমরা দেখি স্পষ্টত ঘা দিতে চেয়েছেন শম্ভু মিত্র। জীবন শুকিয়ে যাচ্ছে মানে জীবন বলতে কি? জীবন বলতে কি শুধু আমাদের এই খেয়ে পরে মুচে থাকা, একেবারে ব্যক্তি স্বাতন্ত্র অনুভূতি, ব্যক্তি ভাবনার কথা, যে ভাবনায় পৃথিবীর গভীরতর সুখ। জীবনানন্দ তার কবিতায় বারবার বলেছেন যে মানুষ এত আত্মকেন্দ্রিক হয়ে যাচ্ছে, এত তার গভীরতর চিন্তা ভাবনা শুকিয়ে যাচ্ছে, শুধু সে নিজের কথা ভাবছে। অর্থাৎ আত্মকেন্দ্রিক জীবন থেকে বেরিয়ে যাওয়ার প্রয়াস কিভাবে করা যেতে পারে। অর্থাৎ এখানে কিন্তু আমরা সমাজের একটা দিককে সূচিত করতে চাইছি। কোন দিক? যে সমাজ কিনা শুধুমাত্র নিজের কথা ভাববে না, যে সমাজ অন্যের কথা ভাববে, অন্যকে নিয়ে চলবে, শুধুমাত্র ব্যক্তি স্বতন্ত্রতা, ব্যক্তি কামনা, ব্যক্তি ইচ্ছার মধ্যে যে মানুষ গণ্ডিবদ্ধ থাকবে না। অর্থাৎ মানুষের সুকুমার মনোবৃত্তিগুলো, মানুষের নান্দনিক চিন্তা চেতনাগুলোকে আরও ভাবে প্রকাশ করতে হবে। অর্থাৎ প্রেম, স্নেহ, ভালোবাসা এগুলো যেন গভীরতরভাবে আমরা প্রকাশ করতে পারি। অর্থাৎ তারা রাস্তায় দাঁড়িয়ে আছেন, হঠাৎ এক পাশ থেকে একজন লোক একটা মোটর আঁকা ছবি নিয়ে মুখে হর্নের আওয়াজ করতে করতে ওদের ক্রস করে যায়। অর্থাৎ মোটর আঁকা ছবি, মোটর গাড়ি আঁকা ছবি নিয়ে চলে যান। অর্থাৎ এ থেকে কি বোঝা যায়? তার পাশ দিয়ে একটা মোটর গাড়ি চলে যাচ্ছে। আর একটা লোক বাসের ছবি নিয়ে অন্য দিক থেকে আসে। অমর যেন বাসে চাপা পড়ছিল। শম্ভু মিত্র টেনে নেন ও বাস ড্রাইভারকে বকে ওঠেন। বাস ড্রাইভার নিজের ভাষায় চেঁচিয়ে ওঠে। হাত রিক্সার ছবি নিয়ে মুখে টুং টুং করতে করতে একটি লোক ঢোকে চলে যায়। শেষে একটা লোক ট্রামের ছবি নিয়ে ঢোকে, মুখে ট্রামের ঘন্টে ড্যাং ড্যাং আওয়াজ। সে সোজা রাস্তা ধরে মঞ্চের একদিক থেকে অন্যদিকে চলে যায়। অর্থাৎ এই পর্যায়ে যদি আমরা মঞ্চসজ্জার কথা বলি, তাহলে মঞ্চসজ্জা করার জন্য যে শহুরে একটা পরিবেশ সৃষ্টি করার দরকার ছিল, কমপক্ষে একটা সিনসিনারি দেওয়া দরকার ছিল, সেখানে গাড়ি ঘোড়া এবং রাস্তার ছবি দেওয়া দরকার ছিল। কিন্তু সেই সিনসিনারির ব্যয় বা বাস্তবভাবে ফুটিয়ে তোলা মোটর গাড়ি বা ট্রাম ইত্যাদি আনা সম্ভব নয় মঞ্চে। সেক্ষেত্রে কি করা হলো যে মোটর গাড়ি একটা ছবি, ঠেলার একটা ছবি, বাসের একটা ছবি এবং সেটাকে নিয়ে ক্রস করছে কারা?
শিফটার, এখানে কিন্তু সেই নাইটের যে শিফটারের কথা বলছি সেরকম একটা শিফটার মঞ্চে প্রবেশ করে এবং তারা এক একটা ছবি নিয়ে মঞ্চের এই প্রান্ত থেকে ও প্রান্ত চলে যায় এবং মুখে আওয়াজ করতে থাকে। অর্থাৎ আমরা যে একেবারে শহরের মূল রাস্তায় এসে পৌঁছেছি এবং সেখানে বিভিন্ন ধরনের যে যানবাহনের মধ্যে আমরা আছি সেই দিকটাকে কিন্তু সূচিত করা হচ্ছে এবং অত্যন্ত দক্ষতায়, ইঙ্গিত বহুলতায় সেটা কিন্তু সূচিত করা হয়েছে। অর্থাৎ জীবনকে দেখার জন্য তারা একেবারে শহরের রাজপথে একেবারে মানুষের কাছাকাছি সম্পৃক্ত হওয়ার জন্য চলে আসেন। শম্ভু মিত্র বলেন, শম্ভু দেখেছ ইংরেজ কোম্পানি কিনা ঠিক লাইন ধরে চলছে। অর্থাৎ এখানে যে ইংরেজদের শৃঙ্খলা পরায়ণতার কথা বলা হচ্ছে, অর্থাৎ ট্রামটা সে তার নির্দিষ্ট লাইনেই যাবে। অর্থাৎ একেবারে নির্দিষ্ট শৃঙ্খলা নিয়ম মেপে ইংরেজ কোম্পানি ট্রাম তখন কিন্তু রাস্তা দিয়ে যাচ্ছে। আমরা এই নাটকটা পাই 1951 সালে। আমরা জানি যে 1947 সালে ভারত স্বাধীন হয়, কিন্তু ট্রামওয়াইজ কোম্পানি তখনও কিন্তু ইংরেজদের অধীনস্থ ছিল। আর সেই ব্যাপারটা স্পষ্ট করেছেন নাট্যকার। ওরা তখন হাঁটার ভঙ্গিতে পা নেড়ে চলেছেন। হাঁটার ভঙ্গিতে পা নেড়ে চলা মানে এই যে একটা অভিনয় করা যে একই জায়গায় থেকে পা নাড়ছে কিন্তু মনে হচ্ছে যে তারা হাঁটছে। অর্থাৎ এই ইঙ্গিত বহুলতা কিন্তু নাটকে তাদের স্পষ্টভাবে প্রকাশ। শম্ভু, না কোথাও জীবনের খোরাক, হাসির খোরাক নেই। হঠাৎ পিছন থেকে শোভাযাত্রীদের ক্ষীণ আওয়াজ শোনা যায়, চাল চাই কাপড় চাই, চাল চাই কাপড় চাই ইত্যাদি। শম্ভু মিত্র সেদিকে তাকিয়ে দূরে মিছিল দেখতে পেয়ে হঠাৎ বলে ওঠেন, শম্ভু এই দেখো আবার মিছিল আসছে, এই নিয়ে নাটক লেখো। এখানে যখন আমরা এলাম আমরা স্পষ্টতে দেখলাম যে জীবনের রাজপথে, শুধু মানে বাস্তবের রাজপথ নয়, জীবনের রাজপথে আমাদের যে বেসিক নিড আছে, খাদ্য বস্ত্র বাসস্থান, সে দাবি মানুষের মৌলিক দাবি। অর্থাৎ সেই দাবি পূরণ করা কথা রাষ্ট্র শক্তির। রাষ্ট্র যদি আমাদের দুমুঠো মুখের অন্ন তুলে দিতে না পারে, রাষ্ট্র যদি আমাদের বস্ত্রের পরিধানের সংস্থান না করতে পারে, রাষ্ট্র যদি তারপরে বাসস্থানের সংস্থান না করতে পারে, সাধারণ মানুষ তার দাবি নিয়ে পথে নামবেই। মানুষ কিন্তু হাসির খোরাকের জন্য নয়, আনন্দ আমোদ বহুলতার জন্য নয়, মানুষ তার মৌলিক চাহিদা খাদ্য এবং বস্ত্রের জন্য পথে নেমেছে, শোভাযাত্রা মিছিলে নেমেছে। অর্থাৎ মানুষ তার জীবনকে খুঁজে নিতে চেয়েছে, মানুষ তার ন্যায্য দাবি আদায় করতে চেয়েছে। অর্থাৎ এতক্ষণ চার দেওয়ালের মধ্য থেকে শম্ভু মিত্ররা যে হাসির উপাদান খুঁজছিলেন, কেন? এক শ্রেণীর মানুষ আছে যারা চার দেওয়ালের মধ্য থেকে জীবনটাকে উপভোগ করে, আমোদ প্রমোদ করে, হাসি ঠাট্টায় জীবনকে অতিবাহিত করে দেয়। জীবনটা শুধু ওই ব্যক্তি কেন্দ্রিক স্বার্থপরতায়, নিজস্ব হাসি, নিজস্ব চিন্তা, নিজস্ব আমোদ প্রমোদ নয়, তার বাইরেও একটা বিশাল জগৎ আছে, সাধারণ মানুষের জগৎ। যে মানুষ প্রত্যেক দিন প্রতিটা পায়ে প্রায় সংগ্রামের মধ্য দিয়ে তার শুধুমাত্র দুমুঠো ক্ষুধার অন্ন এবং দুটো বস্ত্রর জন্য জীবন প্রণিপাত করে, সেই সমস্ত মানুষদের কথা কে ভাবে? না শিল্প, না সাহিত্য, না সাধারণ মানুষ। আমাদেরকে ওই মানুষের কাছে পৌঁছে যেতে হবে যে মানুষের দাবি নিয়ে আমাদের পথ চলতে হবে। আমাদের যে মানবিক মূল্যবোধের অবক্ষয় ঘটেছে, যে সভ্যতার গভীরতর অসুখ এখন, সেই সভ্যতার গভীরতর অসুখকে দূরে রাখতে হবে, সাধারণ মানুষের পাশে আমাদের দাঁড়াতে হবে। এই বোধ যেন নাট্যকার সুকৌশলে আমাদের মধ্যে আনতে চেয়েছেন। শম্ভু, এই দেখো আবার মিছিল আসছে, এই নিয়ে নাটক লেখো। দেখো পুলিশে ছাড়বে না আর লোকেও দেখবে না। স্বাভাবিকভাবে রাষ্ট্রের যে বিরুদ্ধে আন্দোলন, সেটাকে নিয়ে যদি নাটক লেখা হয় তাহলে রাষ্ট্রশক্তির গুন্ডা বাহিনী, পুলিশ কিন্তু ছাড়বে না এবং সাধারণ মানুষ
তাদের যে জীবন যন্ত্রণার কথা, তাদের যে জ্বালা, তাদের দুঃখ বেদনার কথা, যারা নাট্যমোদী দর্শক, যারা অনেকটা নিজেকে নিয়ে ভাবছেন সমাজের যে পর্যায়ের মানুষেরা কিংবা অভিজাত শ্রেণীর লোকেরা যারা নিজের একটা গণ্ডিবদ্ধ বৃত্তের মধ্যেই থাকে, এই তিন ধরনের যে জায়গা, তারা এই মানুষের দুঃখ কষ্টকে বোঝার চেষ্টা করবেন না। শোভাযাত্রীদের আওয়াজ শোনা যাচ্ছে আরো কাছে। শম্ভু মিত্র উল্টো দিকে তাকিয়ে বলে ওঠেন, শম্ভু, এই রে পুলিশ আসছে, লাগলো ঝঞ্ঝাট, পালাও। অমর, বলেন কি? দুজনে হাত ধরাধরি করে ডান দিকে পিছনে উইংস দিয়ে পালিয়ে যান। অর্থাৎ দুজনে হাত ধরাধরি করে সম্ভব উইংসে, আমরা উইংস নিয়ে অনেক আলোচনা করেছি, যে পর্দায় খেলা জায়গা থাকে মঞ্চে, সেই জায়গা দিয়ে পালিয়ে গেল। মিছিল ঢোকে অভিনেতার বাঁ হাতের পিছনের উইংস দিয়ে। কয়েকজন মেয়ে এবং কয়েকজন ছেলে, সামনে কয়েকজন হাতটা উঁচু করে থাকে, যারা ফেস্টুন বা পতাকা কিছু ধরে আছে। খুব ছোট ছোট স্টেপে এগোয় তারা, আস্তে আস্তে মুখে বলতে থাকে, চাল চাই, কাপড় চাই, ইত্যাদি ইত্যাদি। এরা কিছুটা ঢুকে গেলে অন্য দিক থেকে, অর্থাৎ অভিনেতার ডান হাতের গেট উইংস দিয়ে একজন সার্জেন্ট এবং দুজন পুলিশ অফিসার ঢোকে। অর্থাৎ স্বাভাবিকভাবে মিছিল যখন শহরের রাস্তায় চলছে, সেই মিছিলের গতিপথ রোধ করার জন্য আমরা মঞ্চে কি দেখছি, একজন সার্জেন্ট দুজন পুলিশকে নিয়ে ঢোকে। অর্থাৎ মিছিল, অর্থাৎ মানুষের যে মৌলিক চাহিদার দাবি তার কন্ট্রোল, অর্থাৎ মানুষের যে মৌলিক চাহিদার দাবি তার কন্ট্রোল করার জন্য রাষ্ট্রশক্তি কিন্তু পুলিশকে পাঠায়। একজন সার্জেন্ট অর্থাৎ উচ্চ পদস্থ পুলিশ কর্মচারী এবং দুজন পুলিশ। সার্জেন্ট বা পুলিশের পরিচ্ছদের মধ্যে কোনো বিশেষত্ব নেই, কেবল সার্জেন্টের একটি ক্রস বেল্ট থাকে। পুলিশের হাতে বন্দুক ধরে রাখার ভঙ্গি করে। সার্জেন্ট মুখে বলতে থাকেন, লেফট রাইট, লেফট রাইট। প্রায় ওদের কাছে এগিয়ে বলেন, হল্ট। অর্থাৎ লেফট রাইট করতে করতে পুলিশের দল মিছিলের কাছে পৌঁছে যায় এবং তাদেরকে নির্দেশ দেন, হল্ট, অর্থাৎ থেমে যাও, দাঁড়িয়ে যাও। পুলিশেরা মার্চ বন্ধ করে, অর্থাৎ লেফট রাইট করতে করতে মার্চ করতে করতে এগিয়েছিল, তারা একটা জায়গায় এসে থেমে যায়। শোভাযাত্রীরা একই জায়গায় দাঁড়িয়ে চলার ভঙ্গি করতে থাকে এবং একই কথা বলে যেতে থাকে। কি কথা? তাদের মৌলিক অধিকারের কথা, মৌলিক দাবির কথা, বস্ত্রের কথা, খাদ্যের কথা তারা প্রতিবাদ সোচ্চারে বলতে থাকে। সার্জেন্ট, তোমরা ফিরে যাও। কেউ উত্তর করে না, একইভাবে স্লোগান দিতে থাকে, তোমরা ফিরে যাবে কিনা? শোভাযাত্রীদের মধ্যে সামনের মেয়েটি বলে ওঠে, মেয়ে, না। সার্জেন্ট, তোমরা ফিরে না গেলে আমি গুলি করতে বাধ্য হব। শোভাযাত্রীরা পরস্পরের দিকে তাকায়, উচ্চ গ্রামে আবার শুরু করে, চাল চাই, কাপড় চাই। অর্থাৎ জীবনের মূল্যেও মৃত্যু তাদের ঘনিয়ে আসতে পারে, তবু মৃত্যুকে উপেক্ষা করে তারা কিন্তু তাদের যে মৌলিক চাহিদা, অর্থাৎ জনগণের যে চাহিদাকে প্রতিবাদ এবং প্রতিরোধের কণ্ঠে উপস্থাপিত করতে চান। অর্থাৎ খাদ্য বস্ত্রের দাবিকে তারা কিন্তু ফেলে দিতে পারে না, অর্থাৎ ফেলে দেওয়া সম্ভব নয়। মৌলিক চাহিদা পূরণ না হলে সাধারণ মানুষ তার দাবিকে চিনিয়ে নেবে, দাবিকে আদায় করবে এবং সেটা যত বিপক্ষ, যতই প্রবল হোক না কেন, তার বিরুদ্ধে আন্দোলন করতে তারা পিছু পা হবে না, কেননা এটা জীবনের প্রয়োজনে। সার্জেন্ট প্রচণ্ড রেগে পুলিশের দিকে আর একবার মিছিলের দিকে তাকায়, পরে পুলিশদের বলে, সার্জেন্ট, রেডি, এম।
পুলিশ বসে পড়ে এবং কল্পিত বন্দুক তাক করে। অর্থাৎ রাষ্ট্রশক্তি কিন্তু কোনোভাবে মেনে নেবে না। কি মেনে নেবে না? সাধারণ মানুষের এই দাবি আদায়ের মিছিলের অস্তিত্বকে। অর্থাৎ যেন তেন প্রকারে রাষ্ট্রশক্তি মানুষের মৌলিক চাহিদার ভিত্তিকেও গলা টিপে শ্বাসরোধ করতে চায়। অর্থাৎ এই জায়গায় আমরা স্পষ্টতই বলবো যে মানুষের যে মৌলিক যে দাবি, মৌলিক যে অধিকার, সেই অধিকার এবং তাদের দুঃখ জ্বালা যন্ত্রণায় কিন্তু চার দেওয়ালের মধ্য থেকে বোঝা সম্ভব নয়। সমাজকে জানতে গেলে, মানুষকে জানতে গেলে, হিউম্যান ইন্টারেস্ট যদি জানতে হয়, সেই হিউম্যান ইন্টারেস্ট প্রথমত তার মৌলিক চাহিদাকে নিয়ে। এই মৌলিক চাহিদার যে দুঃখ জ্বালা যন্ত্রণা, এই বেদনা কখনো চার দেওয়ালের মধ্য থেকে পাওয়া যায় না। যে সমস্ত লেখক, সাহিত্যিক, কবি বা যে সমস্ত বুদ্ধিজীবী শ্রেণীর মানুষেরা চার দেওয়ালের মধ্যে নিজের আবেষ্টনী রচনা করে, সাধারণ মানুষের কাছে যারা নিজেদের পৌঁছায় না, মাটির কাছাকাছি যারা আসতে পারেন না, তারা প্রকৃতপক্ষে হিউম্যান ইন্টারেস্ট এবং হিউম্যান অ্যাপিলকে বুঝতে পারে না। শুধু হাসি ঠাট্টা আমোদ প্রমোদের মধ্যে জীবন নয়, সেটার মধ্যে সমাজ নয়, এর বাইরেও আরেকটা যে পৃথিবী আছে এবং গভীরতর ভাবনায় আছে, তাদের জীবনের দুঃখ জ্বালা যন্ত্রণা, অর্থাৎ সাধারণ মানুষকে সূচিত করার একটা জায়গা আমাদেরকে কিন্তু খুঁজে নিতে হবে। হঠাৎ মিছিলের সামনের ছেলেটি খুব তীব্র গলায় বলে ওঠে, যুবক, চাল চাই। সার্জেন্ট আর না বলতে দিয়ে ফায়ার, অর্থাৎ চাল চাই, কাপড় চাই, অর্থাৎ তার দাবিটাকে সম্পূর্ণ করতে না দিয়ে ফায়ার, গুলি করার নির্দেশ দিল। বন্দুকের আওয়াজ হয়, একটি ছেলে ও মেয়ে চিৎকার করে পড়ে যায়। শোভাযাত্রীরা সকালে বসে পড়ে, তাদের মধ্যে একটা হাহাকার আর গোঙানি শোনা যায়। পুলিশেরা মার্চ করতে করতে চলে যায়। সারা স্টেজে তখন লাল আলোয় ভরে গেছে। অমর দৌড়ে ঢোকে, আহত মেয়েটির মাথায় হাত দিয়ে দেখতে থাকে। শম্ভু মিত্র ঢোকেন, অমরের পিঠে টোকা দিয়ে বলেন, এই যে জায়গা, একটা ক্লাইম্যাক্সে আমরা কিন্তু পৌঁছে গেছি, যেখানে মানুষের দাবির চরম আবেদনকে প্রস্ফুটিত করা হচ্ছে। অর্থাৎ মানুষ তার আবেদন করবে। কিসের আবেদন? মৌলিক চাহিদার আবেদন করবে। এবং সেই আবেদন করতে গিয়ে কি হলো? তাকে গুলি খেতে হলো, মারা পড়লো। একটি ছেলে একটি মেয়ে চিৎকার করে পড়ে যায় এবং শোভাযাত্রীরা কিন্তু চলে গেল না। তাদের মধ্যে একটা গোঙানির শব্দ, একটা অস্ফুট আর্তনাদ, একটা বেদনা, একটা হাহাকার প্রস্ফুটিত হয়। অর্থাৎ তাদের সাধারণ মানুষের আন্দোলনকারীদের মধ্যে একজন দুজন প্রতিনিধি যখন তাদের থেকে হারিয়ে যায়, আস্তে আস্তে তাদের থেকে যেন বিচ্ছিন্ন করতে থাকে গুলি, খুন, হত্যা চক্রান্তের মাধ্যমে রাষ্ট্রশক্তি, তাদের কিন্তু হেরে যাওয়ার সে ক্ষণ নয়, হাহাকারের মধ্য দিয়ে শেষ কথা নয়, একটা গঙ্গানির শব্দ, একটা প্রতিবাদ প্রতিরোধের একটা দৃঢ় প্রত্যয়ের শব্দ শোনা যায়। এবং অমর গাঙ্গুলি এতক্ষণ যারা চার দেওয়ালের মধ্যে ছিল এবং জীবনকে খুঁজতে যারা রাজপথে নেমে এসেছিল, সে কিন্তু মানবিক দাবি নিয়ে কিন্তু চলে আসে, মেয়েটির মাথায় হাত দিয়ে দেখতে থাকে। অর্থাৎ তার যে একটা মানবিক আবেদন, অর্থাৎ মানুষের জন্য, মানুষের হয়ে সে কথা বলবে। মানুষের যে মনুষ্যত্ব বিবেক, সুকুমার মনোবৃত্তি অবশ্যই থাকা দরকার। সেই বিবেক এবং মানসিক মনোবৃত্তিকে আরও যেন একবার নাড়া দিলেন শম্ভু মিত্র। ঠিক এইভাবেই যে অমর গাঙ্গুলিকে ওই মেয়েটির কাছে এনে, অর্থাৎ সাধারণ মানুষের কাছে, একেবারে যারা খেটে খাওয়া মেহনতি মানুষ, সমাজের একেবারে যারা নিম্নবর্গীয় মানুষ হিসাবে আমরা সূচিত করি, যাদেরকে মার্কসিজমের ভাষা প্রলেতারিয়েত বা সর্বহারা বলা হয়, তাদের পাশে কিন্তু দাঁড়াতে দেখা যাচ্ছে অমর গাঙ্গুলিতে। অর্থাৎ যারা সভ্য সমাজ, যারা বুদ্ধিজীবী সমাজ, তাদেরকে নামতে হবে একেবারে পথে, সাধারণ মানুষের পাশে, তাদের দুঃখ জ্বালা যন্ত্রণায় সমব্যথী হতে হবে। তবেই কিনা আমরা মানুষ।
তবেই কিনা হিউম্যান ইন্টারেস্ট, পপুলার আপিলের সঙ্গে আমরা ওতপ্রোতভাবে জড়িত হব। শুধু হাসির আমাদের ঠাট্টার জায়গায় আমাদের সীমাবদ্ধ রাখলে চলবে না। এবং সেখানেই শম্ভু মিত্রের তীব্র ব্যঙ্গধ্বনি শোনা যায়। কি তীব্র ব্যঙ্গধ্বনি? কি অমর, হাসি পাচ্ছে? দর্শকের দিকে তাকিয়ে বলেন, এবার নিশ্চয়ই লোকের খুব হাসি পাবে। আস্তে আস্তে মঞ্চে পর্দা নেমে আসে এবং সমাপ্ত হয়। অর্থাৎ একেবারে লাস্টে, একেবারে শেষে, যবনিকা পতনের ঠিক আগেই নাট্যকার শম্ভু মিত্র কিন্তু তার ফাইনাল পাঞ্চ আমাদের দর্শকের মধ্যে দিয়ে গেলেন। প্রথম প্রশ্ন যেমন তার সহ অভিনেতা অমর গাঙ্গুলিকে বলেন হাসি পাচ্ছে কিনা, হাসির উপাদান খুঁজতে গিয়ে যে আমরা এত কিছু করলাম, প্রোগ্রেসিভ লাভ, আকাশ চাঁদ, তারা ইত্যাদি ইত্যাদি, যার মধ্যে হাসির উপাদান খোঁজার জন্য আমরা লুটুপুটি খাওয়ার জন্য চেষ্টা করেছিলাম। জীবনকে দেখার জন্য আমরা যখন মাটিতে নেমে এলাম, বাস্তবের মাটিতে, জীবনের মাটিতে, জীবনের দুঃখ দরিদ্রতার মাটিতে, তখন কিন্তু আমরা দেখলাম সমাজের একেবারে কুঢ় বাস্তব রূপ। মানুষ তার মৌলিক চাহিদা, খাদ্য, বস্ত্রের আবেদন যখন নিয়ে আসছে, তখন রাষ্ট্রশক্তি তাকে কিভাবে টুটি টিপে ধরছে, তাকে শ্বাসরোধ করছে, তাকে মেরে ফেলছে। এই যে চরম দুঃখ, জ্বালা, যন্ত্রণা, এটা কিন্তু শম্ভু মিত্র অত্যন্ত সুন্দরভাবে দেখেছেন এবং দর্শককে দেখাতে চেয়েছেন যে শুধুমাত্র আমোদ প্রমোদের মধ্যে নয়, জীবনে আরো অনেক দিক আছে, অনেক বাস্তব দিক আছে, সেই দিককে কিন্তু সম্পৃক্ত হতে হবে। অর্থাৎ ফাইনাল পাঞ্চ দিয়ে গেলেন শেষে যে এবার নিশ্চয়ই লোকের খুব হাসি পাবে। অর্থাৎ হাসি পাওয়ার জায়গা নয়, জীবনের বাস্তবটা বড় রূঢ়, বড় কঠিন। যে হৃদয়ে আমাদের শুকিয়ে যাচ্ছে শিল্পভিত্তিক সভ্যতার পরবর্তী সময়ে, যে ভোগবাদী মানসিকতা আমাদেরকে আলাদা করছে, স্বতন্ত্র করছে, সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের মনকে প্রসারিত করতে হবে, সকলের দুঃখে সমানভাবে সমব্যথী হতে হবে। এবং যদি তা না হই, তবে কিন্তু আস্তে আস্তে কিন্তু আমরা সমাজ থেকে বিচ্ছিন্ন হব এবং সমাজ থেকে এভাবে বিচ্ছিন্ন হয়ে কিন্তু শেষ পর্যন্ত বেঁচে থাকা যায় না, কোনো বেঁচে থাকার উপাদানও খুঁজে পাওয়া যায় না। তবে এখানে যদি আমরা সুচারুভাবে দেখি, তাহলে যে নাট্য কৌশল, এই নাট্য কৌশলটা কিভাবে নাট্যকার নিয়েছেন, সেই জায়গাটা কিন্তু আমাদেরকে দেখতে হবে। আচ্ছা, নতুন নাট্য রীতির যে প্রয়োগ করতে চাইছেন, অর্থাৎ ইঙ্গিত ধর্মিতা যে তার নাটকের মধ্যে আনতে চাইছেন, সেটাকে তিনি কিভাবে নাটকে স্থান দিলেন, সেটা কিন্তু ছাত্রছাত্রীদেরকে আমি পুঙ্খানুপুঙ্খভাবে বুঝিয়ে বললাম। অর্থাৎ বাস্তব যে নাটকগুলো হচ্ছে বর্তমানে বা আগেও হতো, সেই নাটকের থেকে একটু আলাদা একটা আঙ্গিক শৈলী তিনি আনতে চেয়েছেন। অর্থাৎ ইঙ্গিত ধর্মিতার মধ্যে যে ইঙ্গিত ধর্মিতা অতি অভাব, অর্থাৎ জীবনের নাট্য করার শখের জন্য যে প্রচণ্ড খরচা হয়, সেই খরচের হাত থেকে মুক্তি পাওয়ার উপায় এবং রাষ্ট্রশক্তির যে খাজনা বা ট্যাক্স আদায় থেকে নিজেদের মুক্তি করে এবং নাট্য শিল্পকে ভালোবেসে নাট্যমোদে অভিনেতা অভিনেত্রীদের যে নাটক করার কৌশল, সেটাকে প্রকাশ করেছেন। পাশাপাশি আমরা দেখব যে এখানে সমাজ বাস্তবতার কথা বলা হয়েছে, যে সমাজের দুঃখ দারিদ্রতার কথা কিন্তু ফুটিয়ে তুলেছেন তিনি। কিভাবে ফুটিয়ে তোলা হয়েছে সেটা কিন্তু আমি পুঙ্খানুপুঙ্খভাবে বলার চেষ্টা করলাম। এরপরে আমি একটা কথা বলবো যে এটা একটা একাঙ্ক নাটক। একাঙ্ক নাটক কতগুলো তার বৈশিষ্ট্য নিয়ে আসে, যেমন স্থান, কাল, পাত্র, এই তিনটি জিনিস মনে রাখতে হবে। স্থান, কাল, পাত্র কি, যে স্থানে নাটকটি হয়েছে একই স্থানে হয়েছে, কিন্তু আমরা যদি দেখি কালের দিক থেকে, অর্থাৎ নাটকের যে কাল, সেটাও কিন্তু এক হওয়া প্রয়োজন। কিন্তু এখানে আমরা দেখবো যে নাটকের সময় বিভিন্ন ভাবে বিভিন্ন মুহূর্তকে তিনি আনার চেষ্টা করেছেন, কিন্তু মুহূর্তকে আনার চেষ্টা করলে সে মুহূর্ত কিন্তু এক সূত্রে গাঁথা। আমরা প্রথম যখন দেখি যে নাট্যমঞ্চে অবতীর্ণ হলেন শম্ভু মিত্র এবং অবতীর্ণ হয়ে তিনি বিভাব নাটক সম্পর্কে বললেন এবং তিনি যে নাটক করতে গিয়ে হাসির উপাদান খুঁজছেন, ওই মঞ্চে একই স্থানে অভিনীত হলো এবং ওইখানে হাসির নাটক খুঁজতে গিয়ে ব্যর্থ হয়ে তারা পথে নেমে এলেন। অর্থাৎ যে সিকোয়েন্স, অর্থাৎ সময়ের সিকোয়েন্সটা কিন্তু একই আছে।
এইবার পথে নেমে এলেও কিন্তু যে প্লেসটা চেঞ্জ হচ্ছে তা না, কেননা ওই যেইখানে তারা অভিনয় করেছিল ওইখানেই তারা অভিনয় করছেন, কিন্তু তারা দর্শককে বুঝিয়ে দিচ্ছেন যে প্লেসটা আমরা পরিবর্তন করছি, কিন্তু প্রকৃতপক্ষে নাট্যমঞ্চের প্লেস কিন্তু তার আবহ বা মঞ্চ কিন্তু পরিবর্তন হয়নি। একাঙ্ক নাটকের তৃতীয় গুণ অর্থাৎ কম চরিত্র। এই কম চরিত্রের মধ্যে আমরা কি দেখব, মাত্র 3টে মুখ্য চরিত্র আছে। কি কি? শম্ভু মিত্র, অমর গাঙ্গুলি এবং বৌদি তৃপ্তি মিত্র। আরও চরিত্র এসেছে, পুলিশ এসেছে, সার্জেন্ট এসেছে, 2জন পুলিশ এসেছে, শোভাযাত্রীকারীরা এসেছে, তাদের মধ্যে একটা ছেলে একটা মেয়ে ছিল। অর্থাৎ এই যে চরিত্রগুলো, এই চরিত্রগুলো নাট্যিক প্রয়োজনে এসেছে, এবং শুধু তাই নয়, তাদের কিন্তু অভিনয় বা ইত্যাদি জায়গাটা অত্যন্ত ক্ষুদ্র, অর্থাৎ তাদেরকে মুখ্যভাবে বিশ্লেষণ করার অভিপ্রায় নাট্যকারের নেই। নাট্যকার 3টে ক্যারেক্টারকে মুখ্যভাবে গুরুত্ব দিতে চেয়েছেন, অর্থাৎ অভিনয়ের দিক থেকে, চরিত্রের দিক থেকে যে এর অনেক ব্যাপকতা নেই সেটা কিন্তু দেখতে পাই, যেটা কিন্তু একাঙ্ক নাটকের আরেকটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। আরেকটি আমরা বৈশিষ্ট্যের কথা বলবো, যে এই যে নাটকটা শেষ হলো, শেষের সময় আমাদের কিন্তু একটা মনে হচ্ছে এর পরে কিছু কি নেই, এর পরে কি কিছু হতে পারে না, অর্থাৎ দর্শকের মধ্যে একটা ইন্টারেস্ট, একটা আবেগ, একটা ভাবনা কিন্তু শেষ পর্যন্ত থেকে গেল। অর্থাৎ এই জায়গাগুলোকে যদি আমরা বলি তাহলে স্বাভাবিকভাবে বলতে পারি যে এটি একাঙ্ক নাটকের সম্পূর্ণ বৈশিষ্ট্য নিয়ে উপস্থিত হয়েছে। তো আশা করি ছাত্রছাত্রীরা এই বিষয়ে বুঝতে পেরেছ। যদি কোনো অংশে বুঝতে না পারো তাহলে অবশ্যই আমাকে মেসেজ করবে বা কমেন্টে লিখবে, আমি যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব। ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। যদি আমাদের এই ইউটিউব চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো, অবশ্যই সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থাকবে এবং পড়াশোনার মধ্যে থাকবে।